আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। চীনের প্রেসিডেন্টের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার ওপর কঠোর শুল্কের হুমকি। হাসিনার আশীর্বাদে জন্ম নিয়েছিল পুলিশের এক দানব হারুন। ফ্লোরিডায় শেষ ঠিকানা, যেভাবে রাতারাতি পালালেন ডিবি হারুন। চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন, নয়তো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে, বলেছেন জামায়াত নেতা বুলবুল। ট্রাম্পের ওভাল অফিসে ফিফার ক্লাব বিশ্বকাপের ট্রফি, তাহলে চেলসির হাতে কি গেল? এবারে শুনুন বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে বার্তা দিলেন তা শুধু বক্তব্য নয়, এক প্রকার হুঁশিয়ারি। তিনি বলেন, যদি মুসলিম নেতারা উম্মার ঐক্য না বোঝে তাহলে ইহুদিবাদী শাসনের হাত থেকে কেউ রেহাই পাবে না। ইসরায়েল কেবল আগ্রাসন চালাচ্ছে না, মুসলিম সমাজে বিভাজন ঘটিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে, এই অভিযোগও তোলেন তিনি। তাই মুসলিম দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দিতে হবে। পেজেশকিয়ান স্পষ্ট করেন, শুধু প্রতিরোধ নয়, কূটনীতির দরজাও এখনও খোলা। কিন্তু যদি এই সুযোগ হাতছাড়া হয় তাহলে মুসলিম বিশ্বের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের পাশে থাকার এই ভূমিকা আজ খুবই জরুরি। প্রশ্ন হলো, এই ঐক্য কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি মুসলিম বিশ্ব একজোট হয়ে ইহুদিবাদী আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে? চীনের প্রেসিডেন্টের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিশ্বজুড়ে টান টান উত্তেজনা। আর এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্ত বৈঠকে বসলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রশ্ন উঠছে, কি এমন বার্তা পৌঁছে দিল ইরান? আর এর প্রভাব কি পড়বে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত? সাংহাই সহযোগিতা সংস্থার 25তম সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় চীনের তিয়ানজিনে। তবে শুধু চীন নয়, শিগগিরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করতে চলেছেন আব্বাস আরাকচি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় থাকছে দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। এদিকে রোববার একটি মার্কিন মিডিয়া দাবি করে, রুশ প্রেসিডেন্ট পুতিন নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য সমৃদ্ধিকরণ চুক্তিতে রাজি হতে বলেছিলেন। কিন্তু এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান, বলেছে এটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই কূটনৈতিক তৎপরতা কি সত্যি শান্তির সংকেত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো আন্তর্জাতিক পাল্টাচাল? ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়ার উপর কঠোর শুল্কের হুমকি। তিনি বলেছিলেন 24 ঘন্টায় যুদ্ধ থামাবেন, কিন্তু আজ তিনিই জানালেন, পুতিন যদি এবারও না শোনেন তাহলে আসছে 50 দিনের ভয়ঙ্কর শুল্ক ঝড় এবং ইউক্রেনে যাচ্ছে আরও প্রাণঘাতী অস্ত্র। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে এখন ট্রাম্প বনাম পুতিন। হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন, ইউক্রেন পাবে কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম। এই অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, খরচ বহন করবে ন্যাটো দেশগুলো। ট্রাম্প হুমকি দেন, পুতিন যদি 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে না আসেন তাহলে রাশিয়ার উপর পড়বে 100% পর্যন্ত কঠিন শুল্ক। মস্কো ইতিমধ্যে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ তাদের দাবি এটা ইউক্রেনের সৈন্য গুছিয়ে নেওয়ার ফাঁদ। ট্রাম্প বলছেন, আমি পুতিনের মতো মনোরম আলোচনা নয়, এখন চাই কঠিন পদক্ষেপ। তার ভাষায়, আমি আর ঝুলে থাকতে পারি না। জেলেনস্কি জানাচ্ছেন, বড় প্রতিরক্ষা চুক্তি আসছে শিগগিরই। প্রশ্ন একটাই, ট্রাম্পের 50 দিনের আলটিমেটাম কি পুতিনকে টেবিলে আনবে, নাকি এই ঘোষণাই বিশ্বকে ঠেলে দেবে আরও ভয়ঙ্কর সংঘাতের দিকে? হাসিনার আশীর্বাদে জন্ম নিয়েছিল পুলিশের এক দানব হারুন। শেখ হাসিনার সরাসরি আশীর্বাদেই পুলিশের চেইন অব কমান্ড ভেঙে ফেলেছিলেন হারুনুর রশিদ। তিনি নিজেই বলতেন, আমিই চেইন অব কমান্ড। কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, কোন সভা পণ্ড করতে হবে, এসব নির্ধারণ হতো শুধুমাত্র শেখ হাসিনার একটি ফোন কলে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, প্রয়োজনে গণভবনেও হাজির হতেন। শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে ডেকে নিতেন নানা অভিযানে। শুধু প্রধানমন্ত্রী নন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এই প্রশ্রয়ে হারুন হয়ে ওঠেন পুলিশের ছায়াপ্রধান। তিনি আইজিপি বেনজির আহমেদের সঙ্গেও প্রভাব নিয়ে প্রতিযোগিতায় নামেন। চেইন অব কমান্ডের কথা বললে তিনি উল্টো জানিয়ে দিতেন, আমিই কমান্ড। বিরোধী দল দমন, বিএনপির নেতাদের পেটানো, ভুয়া হামলা সাজিয়ে সমাবেশ ভাঙা, এসব করেই তিনি হাসিনার আস্থা অর্জন করেন। ক্ষমতার এ ঢাল পেয়ে তিনি 2 হাতে কামিয়েছেন অঢেল সম্পদ।
আর পুলিশ বাহিনী তাকিয়ে থেকেছে নিশ্চুপ, কারণ হারুন ছিল হাসিনার হারুন। ফ্লোরিডায় শেষ ঠিকানা, যেভাবে রাতারাতি পালালেন ডিবি হারুন। যিনি বলতেন আমি কমান্ড চেন, যার ফোনে থেমে যেত বিক্ষোভ, ভাঙত সভা, কাঁপত রাজপথ, আজ তিনি পলাতক। ডিবি হারুন এখন কোথায়, আর কিভাবে গায়েব হলেন সেনা হেফাজত থেকে? শেখ হাসিনার প্রশ্রয়ে আলোচিত সমালোচিত এই পুলিশ কর্মকর্তা সরাসরি গণভবনে যেতেন, শেখ হাসিনাকে দিতেন নির্দেশের জন্য ফোন। ফারুককে পেটানোর পর নজরে আসলেন, আর কাকরাইলে বিচারপতির বাড়িতে হামলার দায় চাপিয়ে দিলেন বিএনপির ঘাড়ে। আর সেদিন 28 অক্টোবরের সমাবেশ পণ্ড হয়ে গেল তার এক ইশারায়। ছদ্মবেশে ক্যান্টনমেন্ট ছেড়ে আখাউড়া সীমান্ত, তারপর ভারতের ত্রিপুরা হয়ে নেপাল, আর এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ঘুরে তিনি এখন ফ্লোরিডায় পরিবার সহ, যেখানে তার স্ত্রী ও সন্তান আগে থেকেই ছিলেন গ্রিন কার্ডধারী। প্রশ্ন একটাই, দেশের কোটি টাকার সম্পদ রেখে হেফাজত থেকে কিভাবে পালালেন তিনি, আর সেই পালানোর পথ তৈরি করল কারা? চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন, নয়তো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে, বলেছেন জামায়াত নেতা বুলবুল। চাঁদাবাজদের না থামালে আপনার দলও আওয়ামী লীগের মতো পরিণতির দিকে এগোবে, এই বার্তাই স্পষ্টভাবে দিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। ঢাকায় আহত জুলাই যোদ্ধাদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, জামায়াতের চামড়া তোলার হুমকি দিয়ে লাভ নেই, আগে নিজেদের সন্ত্রাস চাঁদাবাজি সামলান। তিনি বলেন, আওয়ামী লীগ চলে গেলেও খুন ধর্ষণ থামেনি। প্রশ্ন করলেন, তবে করছে কারা? জামায়াতের পক্ষ থেকে শহীদ পরিবারকে 2 লাখ টাকা, আহতদের পূর্ণ চিকিৎসা এবং তাদের ইতিহাস ধরে রাখতে 1500 পৃষ্ঠার বই প্রকাশের কথাও জানান তিনি। সভায় আরও বলা হয়, আওয়ামী লীগের মতো দেশকে পৈতৃক সম্পত্তি ভাবছে এখন অন্যরা, আর সাইবার ফোর্স দিয়ে জামায়াতকে ঠেকানোর চেষ্টা করছে। তিনি বলেন, সজীব ওয়াজেদ পারেননি, এখন আপনারাও পারবেন না। 19 জুলাইয়ের সমাবেশ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। প্রশ্ন একটাই, বাংলাদেশে কি আবারও সংঘাতময় রাজনীতির ঘূর্ণিপাক আসছে? ট্রাম্পের ওভাল অফিসে ফিফার ক্লাব বিশ্বকাপের ট্রফি, তাহলে চেলসির হাতে কি গেল? চেলসি জিতেছে ফিফা ক্লাব বিশ্বকাপ, কিন্তু আসল ট্রফি গিয়েছে হোয়াইট হাউসে। এই কাহিনী যে হাসির মধ্যেও এক ধরনের বিতর্ক, তা এখন ভাইরাল। যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথমবারের মতো 32 দলের ক্লাব বিশ্বকাপে ফাইনালে পিএসজিকে 3-0 গোলে হারায় চেলসি। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্প উপস্থিত, ট্রফি তুলে দেন নিজ হাতে, কিন্তু তিনি বলেন, এটা তো আমিই রেখে দিচ্ছি। ফিফা নাকি বলেছে ওভাল অফিসে রেখে দিন, আমরা রেপ্লিকা বানিয়ে দেব। ট্রাম্পের বক্তব্য, ওরাই তো বলেছে এই ট্রফি আমি রাখি, ওরা নতুন বানাবে। তবে বিভ্রান্তি বাধে খেলোয়াড়দের মধ্যেও। ম্যাচ সেরা কোল পালমার পর্যন্ত বোঝেননি ট্রাম্প মঞ্চ থেকে নামবেন কিনা। অধিনায়ক রিচ জেমসও বলেন, আমরা ভেবেছিলাম তিনি মঞ্চ ছেড়ে যাবেন, কিন্তু তিনি দাঁড়িয়ে থাকলেন। সত্যি কি ট্রাম্পের কথাতেই ফিফা দিল ট্রফি? চেলসি কি পেল শুধু এক রেপ্লিকা? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।